সবচাইতে বেশি অরিজিন ফুটবলার, কোয়ালিটিফুল ফুটবলার, যোগ্য ফুটবলার বাংলাদেশের জাতীয় দলে খেলবে। ফিজিক্যাল স্ট্রেংথ, বল কন্ট্রোল অ্যাবিলিটি, ট্যাকটিক্যাল ম্যাচিউর প্রবাসী বংশোদ্ভূত ফুটবলারদেরকে তাদের যোগ্য সম্মানটুকু দিবেন। জাতীয় দলে ফিটনেস দিয়ে, পারফরমেন্স দিয়ে যিনি টিকে থাকতে পারবেন তাকেই মূল্যায়ন করবেন। থমাস ডুলি বাংলাদেশের জাতীয় দলের কোচ হয়ে আসার পরে অনেকেই তাকে কোচ হ্যাভিয়ার কাবরেরার সাথে তুলনা করছেন। আবার অনেকেই বলছেন তিনি কিনা নতুন সিন্ডিকেটের প্রোডাক্ট। সেটা বলার পিছনে কারণ থাকতেই পারে, তবে বিষয়টা ঠিক কতটুকু সত্য? কোচ হ্যাভিয়ার কাবরেরাকে দর্শক সমর্থকরা পছন্দ করত না, কারণ তিনি একজন ফুটবলারকে তার যোগ্যতা দিয়ে মূল্যায়ন করতেন না এবং সঠিক জায়গায় সঠিক ফুটবলারকে তিনি খেলাননি। সেই কারণে অনেকেই ভাবছেন কোচ ডুলিও হয়তো বা সেরকমই কোনো কাজ করবেন, কিন্তু আমার থেকে মনে হয় যে তিনি অ্যাটলিস্ট ডিফারেন্ট একজন মানুষ। তিনি ওই কাজ করবেন না, কিংবা তার অধীনে সবচাইতে বেশি অরিজিন ফুটবলার, কোয়ালিটিফুল ফুটবলার, যোগ্য ফুটবলার বাংলাদেশের জাতীয় দলে খেলবে। কেন সেটাই ব্যাখ্যা করব আজকের ভিডিওতে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হয়তোবা আমরা কোলম্যান কিংবা রোজারিওকে চেয়েছিলাম, যার কারণে সর্বশেষ যখন আমরা ডুলিকে পাই তখন আমাদের কিছুটা মনক্ষুণ্ণ হয়, যেটা থেকে আমরা ডুলিকে একটু অন্য চোখে দেখছি। কিন্তু তিনিও তার জায়গা থেকে ঠিকই রয়েছেন। হয়তো আমাদের এক্সপেকটেশন একটু ভালো ছিল, আমরা সেই মানের কোচ পাইনি বা তাদেরকে পাইনি যাদেরকে চেয়েছিলাম। কিন্তু কোচ ডুলি সান মারিনোর উদ্দেশ্যে দেশ ছাড়ার পূর্বে তিনি তার গেম প্ল্যানের যেই পরিকল্পনার কিছু অংশ বলেছেন একটা সংবাদ সম্মেলনে, যে তিনি বল কন্ট্রোলে রেখে খেলতে চান। একদম যদি ভেঙে বলি, তিনি বলেছেন একটা ফরমেশনের কথা, 4-2-3-1, টপ লেভেল ফুটবলে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং আপনি যদি বর্তমানে দেখেন সবচেয়ে কার্যকরী যে ফরমেশন, সেটার কথাই তিনি কিন্তু বলেছেন যে ফরমেশনে তিনি খেলাতে চান। এই ফরমেশনে খেলতে হলে একজন ফুটবলার আসলে কি কি যোগ্যতা থাকা লাগে? তার তো অবশ্যই তার যে পজিশন ওয়াইজ তার যে কাজগুলো সেগুলো করতে হবে, কিন্তু ওই ফুটবলারকে তিনটা বিষয়ের দিকে ভালো মতো লক্ষ্য রাখতে হবে। ফিজিক্যাল স্ট্রেংথ ঠিক থাকতে হবে, তার বল কন্ট্রোল অ্যাবিলিটি ভালো থাকতে হবে এবং এনাফ ম্যাচিউর হইতে হবে ট্যাকটিক্যালি যদি এনাফ ম্যাচিউর না হয়, তার এই ফরমেশনে থেকে সেই ফুটবলার কোনো কাজই করতে পারবে না, হিতে বিপরীত হবে। এটা কিন্তু তিনিও বলেছেন। তিনি চায় যে তিনজন ডিফেন্স লাইন নিয়ে খেলতে, কিন্তু এই জায়গাতে ওই যে আমাদের এখন যে বর্তমান ফুটবলাররা রয়েছেন তাদের ঘাটতি তিনি ইতিমধ্যেই বুঝে গিয়েছেন, যার কারণে তিনি এই ফরমেশনে যাবেন, চারজন ডিফেন্স লাইন নিয়ে খেলবেন। তাহলে এই যে ফরমেশনটার কথা বললাম, এই ফরমেশনে চারজন ডিফেন্স লাইন, দুজন হোল্ডিং মিডফিল্ডার থাকে যারা ফ্রিবোট হিসেবে কাজ করে, একজন একটু ডিফেন্সিভ, একজন একটু অফেন্সিভ। আমরা যেই কোচকে চেয়েছিলাম সবচেয়ে বেশি, রোজারিও মিকেলেরও সর্বাধিক ব্যবহৃত ফরমেশন কিন্তু এটাই। এটা নিয়ে এর পূর্বে আমি একটি বিস্তারিত ভিডিও করেছিলাম, চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন, তবে এটি আগে শেষ হতে দিন। সো এরপরে আসে তিনজন ফরওয়ার্ড, তারা মিডফিল্ড থেকে একটু ফরওয়ার্ড, এরপর হচ্ছে একজন সিঙ্গেল স্ট্রাইকার। তবে এই জায়গাতে আপনি যদি দেখেন আমাদের দেশীয় যে ফুটবলাররা রয়েছেন তাদের কয়েকজনের ছাড়া, মানে গুটি কয়েকজনের ছাড়া আর কারোরই ফিজিক্যাল স্ট্রেংথই ঠিক নাই। এরপর যদি আসি বল কন্ট্রোল, কিছু বলা লাগবে না, তাদের বল কন্ট্রোল কেমন আপনারা নিশ্চয়ই জানেন, কেন আপনারা তাদেরকে দলে চান না। আর ট্যাকটিক্যাল যে ম্যাচুরিটি ভাই, সেটা ওই আন্ডার 21 দলগুলোতে যে প্রবাসী ফুটবলাররা আসছে তাদের চাইতেও জাতীয় দলের দেশীয় ফুটবলারদের খারাপ। এটা আপনি নির্দ্বিধায় বিশ্বাস করবেন এবং এটা মেনে নেবেন। আর ঠিক এই যে কমতিগুলো রয়েছে, এগুলো পরবর্তী যেই সেশনগুলো হবে, পরবর্তী যে কল আপগুলো হবে, সেই ক্ষেত্রে কোচ থমাস ডুলি অবশ্যই বিবেচনা করবেন। কারণ এইবার যে দলটা এসেছে এটা কিন্তু কোচ থমাস ডুলির কিন্তু চয়েস করা না বা তার কল আপ না। অনেকে বলবেন তিনি তো চূড়ান্ত স্কোয়াড এখান থেকে দেখেছেন, চূড়ান্ত স্কোয়াডের আগে ফিলিমিনারি স্কোয়াড হয়ে গেছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, ফিলিমিনারি স্কোয়াড হওয়ার আগেই কে কে যাবে সেটা নির্ধারিত, কারণ
যারা যাবে তাদের একটা ভিসা প্রসেসিং এর ব্যাপার রয়েছে। বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়া এতটাও সহজ না। সো এই ভিসা প্রসেসিং এর যে একটা লম্বা সময়, এর জন্য ওই ফুটবলারদেরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, তারা আগেই তাদের ভিসা প্রসেসিং করে ফেলেছে। তার মানে টিম থমাস ডুলি বাংলাদেশের কোচ নিশ্চিত হওয়ার পূর্বেই নিশ্চিত ছিল। সো তিনি তার পরবর্তী যে অ্যাসাইনমেন্ট, সেখানে ওই ফুটবলারদেরকে ডাকবেন। তিনি আরো একটি কথা ওই ফেস কনফারেন্সে বলেছেন যে ভিডিও অ্যানালিস্ট আসলে কতটা ইম্পর্টেন্ট, একজন ফুটবলার ম্যাচে কি ধরনের ভুলগুলো করেছেন এবং তিনি ওই পার্টিকুলার মোমেন্টে কি কাজটা করলে ভালো হইতো সেটা যে তাকে ধরিয়ে দেখানো হবে, সেই জন্য ভিডিও অ্যানালিস্ট নাই। তার মানে তিনি এই বিষয়গুলো লক্ষ্য করছেন। এই যে সান মারিনোর বিপক্ষের ম্যাচ, সেটা তো লক্ষ্য করবেন। যদি তিনি প্রেশারাইজ করে বাফুফেকে একজন ভিডিও অ্যানালাইস্ট নিয়ে আসতে, তাহলে তিনি বিভিন্ন প্লেয়ারের যে প্রোফাইল সেগুলো অবশ্যই ঘাটাঘাটি করবেন। আর সেগুলো ঘাটাঘাটি করলে ওই যে 3টা বিষয়ের কথা বলেছিলাম, ফিজিক্যাল স্ট্রেংথ, বল কন্ট্রোল অ্যাবিলিটি, ট্যাকটিক্যাল ম্যাচিউর, এই ধরনের ফুটবলারগুলো তিনি খুঁজে নিয়ে আসবেন। তখন আসবে কারা? ওই যে বংশোদ্ভূত ফুটবলার যারা হ্যাভিয়ার কাবরেরার আন্ডারে অবহেলিত ছিল, যারা এখনো পর্যন্ত অবহেলিত, কিন্তু তার আন্ডারে যে এই ফুটবলাররা সুবিচার পাবে সেই আশা করতেই পারি। আপনার কি মনে হয়? আপনি কি আমার সাথে এই বিষয়ে একমত কিনা? কিংবা এই ফরমেশনে তিনি যেই ধরনের কথাগুলো বলছেন সেটা দেখে, সেটা